গিন্নি, আজ তুমি যা রান্না করেছ, এই স্বাদ আমি কোনোদিন ভুলতে পারবো না। এই যেন একেবারে জাদু। ভালো হয়েছে বলছো? তাহলে এই নাও, আর 2 পিস মাংস নাও। এই রিয়া, তুইও খা। এই নে 2 পিস মাংস। কি রে রিয়া, খাচ্ছিস না কেন? পাতে ভাত মাংস পড়ে আছে, আর তুই চুপ করে বসে আছিস কেন? মা, আমি খাবো কি করে বলো তো? ওই দেখো, কবিতা আমার ভাতের দিকে কেমন তাকিয়ে আছে, সব সময় যেন আমারটাই চায়। এই মুখ পুরি কবিতা, তোকে নিয়ে আর পারি না আমি। এখানে বসে কি করছিস? বসে বসে আমার মেয়ের খাবারের দিকে লোভ দিচ্ছিস? না না মামি, আমি ওর খাবারে লোভ দিইনি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? কতবার বুঝিয়েছি তোকে, আমরা খেতে বসলে সামনে ঘুরঘুর করবি না। আগে আমরা খাই, তারপর তোকে খেতে দেবো। এখন যা এখান থেকে। আর তোমাকে আমি কতবার বলেছি এই আপদটাকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসতে, কিন্তু না, এটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে রেখেছো। যত সব। গিন্নি, তুমি কিছুই বোঝো না। ওকে আমি এমনি এমনি রাখিনি। ওর মায়ের সব সম্পত্তি ওর নামে, তাই 18 বছর পর্যন্ত সহ্য করতে হবে। তারপর সব লিখিয়ে নিয়ে বিদায়। এই নে, খেয়ে আমায় উদ্ধার কর। মামি, এই শুকনো দুটো রুটি দিলে একটু ভাত দাও না মামি, তাহলে একটু ভালো হতো। কতদিন ভাত খাইনি মামি। হ্যাঁ হ্যাঁ, এসেছে রে আমার রাজকুমারী, তাকে তো ভাত দিতেই হবে না। শোন, যা পেয়েছিস চুপচাপ খেয়ে নে, নালে কাল থেকে এটুকুও পাবি না। মা, তুমি আমাকে কার হাতে রেখে চলে গেলে? এরা তো আমায় ঠিক মতো খেতেও দেয় না, সারা দিন শুধু কাজ করায়। আমি তো ছোট্ট একটা মেয়ে মা, আমি কিভাবে এসব সহ্য করব? তুমি কেন আমাকে ছেড়ে গেলে? কবিতা বাবা মা হারা ছোট্ট একটা মেয়ে। জন্মের কিছুদিন পরই হারিয়েছে তার বাবাকে। মাই ছিল তার একমাত্র ভরসা, কিন্তু কিছুদিন আগে সেও তাকে ছেড়ে চলে গেছে। মরার আগে মা তাকে তুলে দিয়ে যায় তার মামা মামির হাতে, কিন্তু সেই ঘরেও মেলেনি ভালোবাসা। শুধু সম্পত্তির লোভে তাকে রাখা হয়েছে, ঠিকমতো খাবারও জোটে না। এই সব কষ্ট সহ্য করতে না পেরে এক কোণে বসে কাঁদে কবিতা। এভাবেই কেটে গেল কয়েক বছর। সব কাজ তো হয়ে গেল, এবার একটু বসি, খুব ক্লান্ত লাগছে। ওহো, সব কাজ হয়ে গেছে। দাঁড়া, তোকে এখন বসতে দিচ্ছি। এই ঘরটা আবার নোংরা করি, তারপর তোকে দিয়েই পরিষ্কার করাবো। কাজ না করে আরামে বসে আছিস? তোর তো বেশ আরামেই দিন কাটছে। দাঁড়া, আমি মাকে বলি, তখন বুঝবি। না রে বোন, আমার সব কাজ করা হয়ে গেছে, তাই একটু বসে আছি। ও, তোর সব কাজ হয়ে গেছে? তাহলে ঘরটা এখনো পরিষ্কার কেন? তুই কি চোখে দেখতে পাস না? তুই এসব কি বলছিস বোন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর চোখের সামনেই সব কাজ করলাম। ও, আমি কি বলছি তুই কিছুই বুঝতে পারছিস না, তাই তো? চল আমার সাথে আয়, নিজের চোখে দেখবি। রিয়া কবিতাকে নিয়ে গেল সেই ঘরে, যেখানে কিছুক্ষণ আগেই সে পরিশ্রম করে সব পরিষ্কার করেছিল। কিন্তু ঘরে ঢুকেই তার বুকটা কেঁপে উঠল। ঘরটা আবার নোংরা, সবকিছু এলোমেলো।
কবিতা বুঝতেই পারছে না এত কষ্ট করে করা কাজ এইভাবে নষ্ট হয়ে গেল কিভাবে। এটা এটা কি করে হলো? আমি তো একটু আগেই এই ঘরটা পরিষ্কার করে গেলাম, তাহলে আবার নোংরা কি করে হলো? তুই কি বলতে চাইছিস? কেউ ইচ্ছে করে এই ঘরটা নোংরা করেছে? না, আসল কথা হলো তুই কাজ ঠিক করে করিসনি। এখনই সব পরিষ্কার কর, তারপর আমার জন্য লুচি আর আলুর দম বানিয়ে আমার ঘরে নিয়ে আসবি। মনে রাখিস, দেরি যেন না হয়। রিয়া কবিতাকে এসব কথা বলে সে নিজের ঘরে চলে যায়, আর কবিতা সে মুখ বুজে আবার সব কাজ করতে থাকে। শোনো, কালকে ঘটক মশাইকে আমাদের বাড়িতে ডেকে আনবে। আমার রিয়া মায়ের জন্য একটা ভালো পাত্র খুঁজতে হবে। আমার মেয়ে এত সুন্দরী, তাকে তো আর যার তার হাতে তুলে দেয়া যায় না। ভালো করে দেখে শুনি বড়লোক একটা পাত্রই চাই। ঠিক আছে, কালকে আমি ঘটক মশাইয়ের বাড়ি থেকে ঘটক মশাইকে আমাদের বাড়ি নিয়ে আসব। কই গো, কোথায় গেলে? ঘটক মশাইকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি এদিকে এসো একবার। হ্যাঁ, আমি আসছি। তুমি ঘটক মশাইকে বসাও। আসুন ঘটক মশাই, এখানে বসুন। জল মিষ্টিটা ওখানে রেখে তুই যা এখান থেকে। রিয়া মা, আমার এদিকে আয় তো একবার। ঘটক মশাই, এই আমার মেয়ে রিয়া। এর জন্যই একটা পাত্র চাই। পাত্র যেমনই হোক, বিশাল সম্পত্তির মালিক হওয়া চাই। মা, তুমি এসব কি বলছো? পাত্র যেমনই হোক মানে কি? আমি কি যাকে তাকে বিয়ে করব নাকি? শুনুন ঘটক মশাই, আমার পাত্র বড় লোক তো হতেই হবে, তার সঙ্গে সুন্দরও হতে হবে, তবেই আমি বিয়ে করব। চিন্তা করো না, তোমার মনের মতো পাত্র আমি ঠিক এনে দেব। তবে আমারও একটু খেয়াল রাখতে হবে, বকশিসটা যেন একটু বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার মেয়ের জন্য মনের মতো পাত্র পেলে আপনাকেও আমরা ভালো করে খুশি করে দেব। চিন্তা করবেন না, কাল বিকেলেই আমি আপনার মেয়ের জন্য উপযুক্ত পাত্র নিয়ে হাজির হব। এখন তাহলে উঠি, কালকে দেখা হবে। আলাপ করিয়ে দিই, ইনি হলেন বিক্রম রায়। ওনার বিশাল সোনার ব্যবসা আছে, আর জমি জায়গারও কোনো অভাব নেই। আর এই হলেন ওনার ছেলে বিজয়। ইনি হলেন মেয়ের মা, আর উনি মেয়ের বাবা। নমস্কার। ও মা, ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে, একেবারে আমি যেমনটা ভেবেছিলাম। আমি তো বিয়ে করলে একেই করব। ঘরে বসে দুই পরিবার কথা বলছে, ঠিক তখনই কবিতা মিষ্টি আর জল নিয়ে ঢোকে। মাথা নিচু করে নীরবে সবার সামনে রেখে সে চলে যেতে চায়, কিন্তু বিজয় হঠাৎই তাকিয়ে থাকে তার দিকে। কবিতার সেই সরলতা, নীরবতা, কিছু একটা যেন ছুঁয়ে যায় তার মনকে। অজান্তেই সে মুগ্ধ হয়ে যায়। আরে, এই মেয়েটাকে এত সরল, এত সুন্দর, ওর চোখে মুখে এমন একটা মায়া আছে, আমার মনটা যেন আটকে গেল। বাবা, একটু আগে যে মেয়েটা এলো, ওকে আমার খুব ভালো লেগেছে। আমি ওকেই বিয়ে করতে চাই। বিজয়, তুমি যাকে পছন্দ করেছ সেই মেয়েকেই আমরা ঘরে আনব।
আর আপনাদের একটা কথা জানাই, একটু আগে যে মেয়েটা এসেছিল আমার ছেলের তাকে পছন্দ হয়েছে, তাই আমরা চাই তাকে আমার ছেলের পুত্রবধূ করে নিয়ে যাব। কি বললেন? আমার মেয়েকে ছেড়ে দিয়ে ওই মুখপুরি কবিতাকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন? করাচ্ছি বিয়ে, এই আমি হতে দেব না। আমার মেয়ে যখন বিয়ে হয়নি, ওই কবিতা মুখপুরির সাথে আপনার ছেলেরও বিয়ে দেব না। আপনারা আসতে পারেন এখান থেকে। মামির কথায় অপমানিত হয়ে বিক্রমবাবু আর বিজয় সেখান থেকে চলে গেল। কিন্তু এর পরেই আসল ঝড়, কবিতার ওপর নেমে এলো আরও ভয়ঙ্কর অত্যাচার। মা, আজ কবিতার জন্যই আমার এই বিয়েটা ভেঙে গেল। ছেলেটা কত হ্যান্ডসাম ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর কত বড় লোক পরিবার, সবই শেষ হয়ে গেল শুধু ওই কবিতার জন্য। তুই ঠিকই বলেছিস, ওই কবিতা মুখপরি মেয়ের জন্য এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে গেল। আমি ওকে ছাড়ব না, আজই ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। কবিতা, এই মুখপরি কবিতা, তুই আমার সব শেষ করে দিয়ে ঘরে বসে আছিস? দাঁড়া, এখনই আসছি, তোকে ঠিক শায়েস্তা করব। এই অনেক হয়ে গেছে, এবার তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। মামি, তুমি এমন করে কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোথায় যাব? আমার তো আর কোনো জায়গা নেই। ছোট থেকে তো তোমাদের কাছেই আছি, আর এই বাড়িটা, এটা তো আমারই। তুই কিছুই বুঝতে পারছিস না, নাকি বুঝে না বুঝার ভান করছিস? তোর জন্যই সব নষ্ট হয়ে গেল। আর এই বাড়ি তোর? কি সাহস! দাঁড়া, এখনই মজা দেখাচ্ছি। রিয়া, লাঠিটা নিয়ে আয়। মামি, লাঠি দিয়ে কি হবে? মামি তুমি এমনটা করো না, আমার লাগবে তো। লাগছে তো মামি, ছাড়ো। আমার খুব লাগছে মামি, ছাড়। আজ তোকে আমি ছাড়বো না, তোকে মেরেই আমার গায়ের জ্বালা মেটাবো। মা, এবার থামো। যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচব না। ওকে ছেড়ে দাও, আর এখনই এই বাড়ি থেকে বের করে দাও। এই শুনছিস, বের হয়ে যা। শেষমেশ কবিতাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কাঁদতে কাঁদতে ভাঙা মন নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে রইল। তার শরীর ক্লান্ত, মনটা আরও ভাঙা। সে বুঝতে পারছিল না এখন কোথায় যাবে, কার কাছে যাবে। অসহায় কবিতা ধীরে ধীরে হেঁটে চলে গেল নদীর ধারের দিকে। আমি আর পারছি না, এত কষ্ট, এত অপমান। আমাকে কেউ চায় না, কোথাও আমার জায়গা নেই। মা, বাবা, তোমরা থাকলে আজ আমি এত একা হতাম না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর বেঁচে থেকে কি করব? আমি আর বেঁচে থাকতে চাই না। আজ আমি নিজেকে শেষ করে দেব। সব কিছু হারিয়ে কবিতা দাঁড়িয়ে থাকে নদীর ধারে। সে ভাবে এই কষ্টের আর কোনো শেষ নেই। সে জলে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে একটা আলো ঝলমল করে ওঠে, আর জলের ভিতর থেকে বেরিয়ে আসে এক জলপরী, যেন তাকে বাঁচানোর জন্যই। থামো, তুমি কি করতে যাচ্ছ? নিজের জীবন নিজেই শেষ করে দিতে চাও? জানো না, নিজের হাতে নিজের জীবন শেষ করা কত বড় পাপ? জীবনটা খুব মূল্যবান, এটা এভাবে নষ্ট করো না। আমি জানি আমি যা করতে যাচ্ছি সেটা ভুল, কিন্তু আমার আর কোনো পথ নেই। সবকিছু শেষ হয়ে গেছে, আমার বেঁচে থাকার কোনো কারণই নেই। আমি আর পারছি না। তুমি একা নও, আমি আছি তোমার পাশে। আমাকে বলো, তোমার জীবনে কি হয়েছে? আমি তোমার সব কষ্ট দূর করতে চাই। কবিতা তার সব কষ্টের কথা জলপরীকে খুলে বলল। জলপরী মন দিয়ে সব শুনল। তার চোখে ছিল মায়া আর শক্তি। তারপর সে হাত তুলে আশীর্বাদ করল। একটা উজ্জ্বল আলো ধীরে ধীরে কবিতার দিকে এগিয়ে এলো। আলোটা কবিতার গায়ে স্পর্শ করতেই মুহূর্তের মধ্যে সে হয়ে উঠল আরও অপরূপ সুন্দরী।
তার গলায় জল করে উঠল এক মণিহার, আর তার শরীরের ভিতর যেন অদ্ভুত এক শক্তি জেগে উঠল। কবিতা, আমি তোমার সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নিয়েছি। তোমাকে আমি এক নতুন রূপ দিয়েছি। এবার তুমি নির্ভয়ে বাড়ি ফিরে যাও। তোমার আর কোনো ভয় নেই। তোমার গলায় যে মণিহারটি দেখছো, সেটাই তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। জলপরীর আশীর্বাদ নিয়ে কবিতা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল। আগের সেই ভীত অসহায় মেয়েটা আর নেই। আজ তার চোখে আত্মবিশ্বাস, মনে অদম্য শক্তি। সে ফিরে যাচ্ছে নিজের অধিকার ফিরে পেতে। এই মুখ পড়ি, কবিতা, তুই আবার এখানে এসেছিস? তোকে না বলেছিলাম এই বাড়ির দিকে ফিরেও তাকাবি না। মা, দেখেছ, ও শুধু ফিরে আসেনি, একেবারে নতুন রূপে এসেছে। কি জানে কোথা থেকে কি জোগাড় করেছে। এই সাজগোজ করে নিজেকে খুব বড় ভাবছিস? দাঁড়া, এখনই সব গুছিয়ে দেব, বুঝবি তোর জায়গা কোথায়। মামি আর রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে কবিতার দিকে তেড়ে আসে। তারা হাত তুলতেই হঠাৎ কবিতার গলায় থাকা মণিহার জ্বলে ওঠে। একটা তীব্র আলো বেরিয়ে আসে সেখান থেকে। সেই আলো সোজা গিয়ে লাগে মামি আর রিয়ার গায়ে, আর মুহূর্তের মধ্যে ওরা ছিটকে দূরে গিয়ে পড়ে। মামি, তুমি ভুল করছো। এই ভুলটা আর করো না। আমাকে মারতে এলে ফল কিন্তু এরকমই হবে। ভালো চাও তো আমার সাথে ভালো ব্যবহার করো, না হলে এর চেয়েও খারাপ হতে পারে। জলপরীর দেওয়া আশীর্বাদ কখনো বিফলে গেল না। কবিতার গলার মণিহার সবসময় তাকে রক্ষা করল। মামি আর রিয়া যতই চেষ্টা করুক, কবিতার কোনো ক্ষতি করতে পারল না। আজ পরিস্থিতি বদলে গেছে। বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এমনই নতুন নতুন গল্প দেখার জন্য।